Assalamu alaikum, dear students. I hope all you are well in this corona pandemic. Welcome to our online class arranged by Bornomole Adarsha High School and College. Today I will teach you an important topic that is most remarkable in the exam. All you know how to change active to passive, but you don't know clearly how to change passive to active. Actually, this system is not found in any kind of books, and most of the teachers teach only active to passive but not teach you passive to active. অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ, এটা বইয়ের রুলসগুলো দেওয়া নেই এবং আমরা অনেক টিচাররাই এটা শেখাই না, কিন্তু তোমাদেরকে অনেক সময় না একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ এই দুই ধরনের কোশ্চেন আনসার করতে হয়। তো যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে তখন স্টুডেন্টরা তোমরা আসলে এটা পারো না, তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্যাসিভ টু অ্যাক্টিভ এই ক্লাসটা আমি ফার্স্টলি আজকে দিচ্ছি কেন, এর আগে তোমরা ভয়েস চেঞ্জের আরও অন্যান্য ক্লাসগুলো করেছো যেখানে অ্যাক্টিভ টু প্যাসিভ ডিসকাস করা আছে। তোমরা সেই ক্লাসগুলো দেখবে এবং যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কমেন্ট বক্সে লিখবে, সেই অনুসারে আমি আবার ক্লাস রিটেক করব। তো এখন যেটা দেখাচ্ছি যে প্যাসিভ টু অ্যাক্টিভ, যেহেতু তোমরা অলরেডি জেনে গিয়েছো যে প্যাসিভ কিভাবে করা হয়, তাই আমি প্যাসিভ তোমরা চিনো তাই আমি প্যাসিভ টু অ্যাক্টিভ করাচ্ছি। তারপরেও আমি তোমাদেরকে প্যাসিভ চেনার একটু সহজ উপায় বলি, সেটা হচ্ছে বি ভার্বের পরে যদি B3 থাকে, এই ফরম্যাটে যদি থাকে তাহলে সেটা হবে প্যাসিভ। অর্থাৎ বি ভার্ব মানে শুধু বি কিন্তু একা না, বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, অর্থাৎ এইগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের পরে যদি B3 তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে তাহলে সেটা প্যাসিভ হবে। তো এই প্যাসিভটা তোমরা যদি না চিনো তাহলে অনেক সময় কোশ্চেনের পাশ দিয়ে লেখা থাকে শুধু ভয়েস, দেখা যাচ্ছে এইটুকু লেখা থাকলো যে ভয়েস। এখন তুমি ভয়েস লেখা থাকলে তুমি এটা কীভাবে চেঞ্জ করবে? তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ অর প্যাসিভ, তাহলে কোন ফর্মে আছে সেটা তোমাকে জানতে হবে, সেই জন্যই এই ফর্মেটটা তুমি মনে রাখবে। আর অ্যাক্টিভে সাধারণত সাবজেক্টের পরে টেন্স অনুসারে ভার্বটা থাকে, আর প্যাসিভে বি ভার্বের পরে P3 থাকে। তো আসো এখন পয়েন্টে চলে যাই। মেন কাজ আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং অটোমেটিক্যালি সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্যাসিভের। অ্যাক্টিভও তোমরা এই কাজটা করেছো, সাবজেক্টকে অবজেক্ট করেছো, অবজেক্টকে সাবজেক্ট করেছো, তো এখানেও সেই কাজটা করতে হবে। তবে এক্ষেত্রে একটু প্রবলেম হয়, যেটা অনেক সময় সাব অবজেক্ট খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে কি করতে হবে সেটাও আমি পরে বলবো। অবজেক্ট যদি খুঁজে না পাও, বাই থাকলে তা উঠে যাবে। তবে বাই যদি কেবল অবজেক্টের পূর্বে বসে, সেই বাইটা উঠে যাবে, কারণ অবজেক্টটা যখন সাবজেক্টের কাছে চলে আসবে তখন বাইয়ের আর কোনো ভূমিকা থাকবে না। তো অতিরিক্ত বি ভার্ব উঠে যাবে। এই যে আমি যে অতিরিক্ত বি ভার্ব বসাইছি, এই বি ভার্বটা উঠে যাবে এবং এই বি ভার্বটা উঠে গিয়ে ওই B3টা কি হবে সেটা বলে যাবে। দেখো তাহলে কিভাবে আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ করতে পারি। প্রথম আমি কিন্তু এখানে সাবজেক্ট উল্লেখ করি নাই, কারণ সাবজেক্ট এবং বাই এখানে উল্লেখ করি নাই, কারণ এগুলো তোমরা জানো যে এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি শুধু মেন স্ট্রাকচার যেটা ভার্বের ফর্মটা, কারণ ভয়েস মানে হচ্ছে ভার্বের ফর্ম, তো এই ভার্বের ফর্মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এক্সাম্পলটা খেয়াল করলে বুঝতে পারবা। যদি কোনো প্যাসিভ সেন্টেন্সে এম, ইজ, আর থাকে, অর্থাৎ এই এম, ইজ, আর এর পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে এই এম, ইজ, আর এটা উঠে যাবে। এটা উঠে গিয়ে দেখো এগুলো কি নির্দেশ করছে? প্রত্যেকটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম নির্দেশ করছে। তাই
এই যে আমি বললাম যে অক্সিলারি ভার্ব বি ভার্ব বলে যাবে যে B3টা কি হবে। দেখো এটা যেহেতু প্রেজেন্ট বলে যাচ্ছে মানে B1, তাই এই B3টা মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এই B1 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন একটা এক্সাম্পল যদি তোমরা খেয়াল করো, শি ইজ লাভড বাই অল। দেখো প্রথমে আমি খেয়াল করব এটা প্যাসিভ কিনা। অনেককেই জিজ্ঞেস করেছি আচ্ছা তোমরা প্যাসিভ চিনবে কিভাবে, হাস্যকর একটা আনসার দিয়েছে স্যার বাই থাকলেই প্যাসিভ হয়। কিন্তু বাই থাকলে প্যাসিভ হয় না এরকম হাজার হাজার সেন্টেন্স আছে। যেমন শি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, এখানে বাই হচ্ছে পাশে বসা। অর্থাৎ তাহলে বাই থাকলে যে প্যাসিভ হবে না সেটার অনেক হাজার হাজার সেন্টেন্স আছে, পরবর্তী সময় পেলে হয়তো আরও ডিসকাস করব। তো দেখো শি ইজ লাভড বাই অল, তবে এই বাইটা কিন্তু প্যাসিভের সাথে সংশ্লিষ্ট। তো এখন এই দেখো বি ভার্ব আছে এবং B3 আছে, তাহলে এটা প্যাসিভ। তো এটাকে আমি কিভাবে অ্যাক্টিভ করব? প্রথম কথা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট এখানে কি আছে? অল। তাহলে অলটাকে আমরা সাবজেক্ট করব, অল সাবজেক্ট করলাম। এখন আসতেছে ভার্ব, সাবজেক্টের পরেই যেহেতু ভার্ব হবে তো ভার্ব আসতেছে। ভার্ব কি আছে? এম ইজ আর, এখানে ইজ আছে, যেহেতু ইজ আছে তাহলে ইজটা কি হবে? উঠে যাবে। বুঝতে পেরেছ? তো উঠে ইজটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, এ লাভটা তখন লাভ হয়ে যাবে, অর্থাৎ তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। দেখো যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমাকে কিন্তু এখানে অ্যাজ যোগ করতে হতো। এখন দেখা গেল কি আবার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেখো আমি এখানে কিন্তু ডাবল চিহ্ন দিয়েছি, একবার এদিকে একবার এদিকে, মানে সাবজেক্টকে আমি অবজেক্ট করব, অবজেক্টকে আমি সাবজেক্ট করব। তাহলে এই যে সাবজেক্ট আছে, তাহলে এই সাবজেক্টটাকে কি করব? অবজেক্ট করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই শি এর অবজেক্ট কি? হার। শি এর অবজেক্ট হার, মানে অল লাভ হার, সকলেই তাকে ভালোবাসে। তো দ্বিতীয় সেন্টেন্সটা একই রকম আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্বিতীয় স্ট্রাকচারটাও দেখো। যদি তোমরা প্যাসিভ ফর্মে ওয়াজ এবং ওয়ার এই দুইটা পাও এবং এরপরে B3 পাও তাহলে সেটা প্যাসিভ। তো ওয়াজ এবং ওয়ার এটা ভার্বের B2, তাহলে ওয়াজ ওয়ার বলে যাচ্ছে এই B3 কি হবে? B3টা B2 হবে। দেখো শি ওয়াজ লাভড বাই অল, তো এক্ষেত্রে অল আগেও বলেছি সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট ছিল, এবং ওয়াজ যেহেতু হবে না তো ওয়াজের জন্য লাভ, তখন লাভড হয়ে যাবে। লাভড যদিও B3 যেটা B2 একই রকম, তাই আমরা লাভড চেঞ্জ করতে হলো না, কিন্তু এটার B2 হয়ে গেল। যদিও এটা এখানে B3, দেখতে একই রকম কিন্তু ব্যবহার ভেদে এটার নামটা ভিন্ন হবে। তো আবারও অল লাভড হার, এটা বোঝা গেল। তো আমরা আসি থার্ড এক্সাম্পলে। তো এখানেও তোমরা দেখো বলা হয়েছে বি ভার্ব, মানে বি নিজেই যদি থাকে তারপরে B3টা কি হবে? বি নিজেই যদি থাকে, সাধারণত মডাল ভার্বের পরে এই ধরনের ইউজগুলো হয়ে থাকে বি এর। তো আমরা এখানে সেন্টেন্সটা যদি খেয়াল করি, রানা উইল বি টট বাই মি, অর্থাৎ আমার দ্বারা রানাকে শেখানো হবে, অর্থাৎ আমি রানাকে শেখাবো। তাহলে এক্ষেত্রে যদি আমি সেন্টেন্সকে চেঞ্জ করি তাহলে বি ভার্বটা উঠে গিয়ে, বি ভার্ব যেহেতু ভার্বের বেস ফর্ম, আমি আবারও বলতেছি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কখনোই এক না, অনেকে এটা এক করে ফেলে, সেটা তাদের ইমপ্রুডেন্সি অর্থাৎ অজ্ঞতা। তোমরা এই জিনিসটা কখনোই এক করে ফেলো না। যেহেতু এখানে বি ভার্ব আছে, বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তো এখানে B3টা ঠিক বেস ফর্ম হবে। বেস ফর্মটা থেকে আমি দুইটা সাংকেতিক চিহ্ন ইউজ করেছি, বি নট অর্থাৎ B0 এবং ভার্বের বেস ফর্মটা লিখে দিয়েছি। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা, তো রানা উইল বি টট বাই মি, এখানে বাইয়ের পরে কি আছে? মি আছে, তাহলে মিটাকে আমি কি করব? আই করে ফেলব। দেখো মি আই থাকলে মি থাকলে আই এমন হবে। তাহলে আই উইল হবে, কিন্তু অতিরিক্ত বি ভার্বটা কি আছে? বি ভার্বটা উঠে যাবে, অতিরিক্ত বি ভার্ব কি আছে সেটা উঠে যাবে। তাহলে আই উইল, তাহলে টট, এই টটের বেস ফর্মটা কি? টটের বেস ফর্মটা হচ্ছে টিচ।
আই উইল টিচ, কাকে, আমি কাকে করব, বাই তো উঠেই যাবে, বাই যেহেতু আমি আগেই বলছি যেহেতু অবজেক্ট উঠে যাচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেহেতু বাইয়ের আর ভূমিকা থাকতেছে না। তো সেক্ষেত্রে আই উইল টিচ রানা। যেহেতু নামের আর কোনো অবজেক্টিভ রূপ হয় না, তাই রানা রানাই হবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। আমরা দ্বিতীয় স্ট্রাকচার আসতেছি, যেখানে হচ্ছে বিং প্লাস বি থ্রি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। তো এখানে দেখো বি থ্রিটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়ে গেল। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, ইট ইজ বিং ওয়াচড বাই আস। যেমন ইট দ্বারা এখানে আমাদের অনলাইন ক্লাসগুলোকে আমি বুঝিয়েছি যে অনলাইন ক্লাস ইজ বিং ওয়াচড বাই আস, আমাদের দ্বারা অনলাইন ক্লাসগুলো দেখা হচ্ছে। তো এক্ষেত্রেও আমি বাইয়ের পরে কি আছে, আস আছে, আসটাকে আমি উই করে ফেলবো। তো উই, এখন দেখো আমাদের কথা হচ্ছে এখানে এই এম ইজ আর ইজ এগুলি থাকলে এগুলি হবেই, তবে উইয়ের জন্য এই ইজের গুত্রের মধ্যে কী কী আছে, এম ইজ আর, তাই এই আরটাকে আমরা ব্যবহার করব, যেহেতু প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব হবে। তাহলে উই আর, এখন দেখা যাচ্ছে এই বিংটা কি হয়ে যাবে, বিংটা কিন্তু উঠে যাবে। তাহলে বিংটা উঠে গেলে এই ইংটা থেকে যাবে, আইএনজি থেকে যাবে। তাহলে উই আর, তাহলে আইএনজি, এই ইংটা কি হয়ে যাবে, এই যে ভার্বটা আছে এই ভার্বের সাথে বসে যাবে। অর্থাৎ উই আর ওয়াচিং, উই আর ওয়াচিং ইট, আমরা এটা দেখছি, অর্থাৎ দেখতেছি, এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। এক্ষেত্রে সহজ কথা বলে ইং থাকলে বিং হয়, মানে এই ইংয়ের জন্য এখানে বিং হয়েছে, আর এই বিংয়ের জন্য ভার্বের সাথে ইং হয়েছে। ঠিক আছে, তো আমরা আসছি লাস্ট যে গঠন স্ট্রাকচার, সেটার ক্ষেত্রে যে বিন থাকলে বি থ্রি কী হবে, বি থ্রি হবে, কারণ এই বিনটা একা বসে না, বি নিজেও বি থ্রি, এই জন্যই এখানে বি থ্রি হবে। অর্থাৎ তাহলে ইট হ্যাজ বিন ওয়াচড বাই আস, তাহলে আমরা আবারও কী করব, অবজেক্টকে সাবজেক্ট করব, এবং এই যে হ্যাভ ভার্ব আছে, এই ভার্বগুলো হ্যাভ ভার্ব কী কী আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেহেতু এটা হ্যাভ এবং হ্যাজ আছে, তাহলে এখানে হ্যাভ ইউজ করব, উই হ্যাভ। যেহেতু এটা বিনটা উঠে যাবে, তো এটা যেটা আছে সেটাই থেকে যাবে, এটা হচ্ছে একটু সহজ, উই হ্যাভ ওয়াচড কি ইট, আমরা এটা দেখেছি। অর্থাৎ এই হচ্ছে প্রত্যেকটা স্ট্রাকচার অনুযায়ী এই ফর্মেই তোমাদের এই প্যাসিভগুলো থাকবে। তবে একটু জটিলতা আছে, যে জটিলতাগুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করব। দেখো আমরা পরবর্তীতে যে জটিলতার কথা বলেছিলাম, যে পরবর্তীতে বলবো সেটা বলেছিলাম, তো এখন সেটা দেখাচ্ছি যে এখানে যে কটা সেন্টেন্স আছে, ফার্স্টলি তুমি নোটিস করো যে এগুলো আসলে অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো এগুলো প্রত্যেকগুলোতেই বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা প্যাসিভ। এখানেও আর আছে, ইউজড আছে, ইজ আছে, স্পোকেন আছে। তো একটা মজার সেন্টেন্স দেখো, আই ওয়াজ বর্ন, যেটা আমরা কখনো কল্পনাও করি না যেটা অ্যাক্টিভ না প্যাসিভ, আই ওয়াজ বর্ন। এখানেও দেখো বি ভার্বের পরে বর্ন আছে, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাই এটাও প্যাসিভ। মাই পেন হ্যাজ বিন লস্ট, বিনের পরে লস্ট আছে বি থ্রি, তাই এটাও প্যাসিভ। মূলত আমি এখানে সবগুলো দিয়েছি যেগুলো প্যাসিভ, কিন্তু একটাতেও বাই নেই। তাহলে আমরা যদি বলি যে প্যাসিভ কিভাবে চিনবো, বাই দেখে প্যাসিভ চিনবো, তাহলে এটা সম্পূর্ণ রং আইডিয়া। তো তাহলে তুমি প্যাসিভ কিভাবে চিনবে, প্যাসিভ চেনার মূল উপায় হচ্ছে বি ভার্বের উপরে বি থ্রি হবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এইগুলিকে কিভাবে আমি অ্যাক্টিভ করব, যেহেতু আমাদের পরীক্ষায় এই টাইপের সেন্টেন্সগুলোই আসে বেশি, কিন্তু বাই দেওয়া থাকলে তো সহজেই আমরা করতে পারি, যেহেতু এটা বাই দেওয়া নাই তাহলে কিভাবে করব সেটা একটু খেয়াল করো। যেমন দেখো, ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সর্বত্র ফুটবল খেলা হয়। তো এক্ষেত্রে আসলে ফুটবল কারা খেলে, নিশ্চয়ই প্রাণী ফুটবল খেলে না, মানুষ ফুটবল খেলে, অর্থাৎ এই মানুষগুলোকে বোঝানোর জন্য, কিন্তু এখানে বাই পিপল নাই। তবে প্লেড যেহেতু খেলে, কে খেলে তুমি নিজেকে প্রশ্ন করবে, তাহলে বুঝতে পারবে এই এখানে বাইয়ের পরে কি থাকার কথা ছিল। অর্থাৎ আমি সেটাকেই অবজেক্ট হিসাবে নিয়ে আসবো, যেমন পিপল, পিপল। দেখো এখন সাবজেক্ট আমি পেয়ে গেলাম, কিভাবে আমি ভার্বকে প্রশ্ন করলাম যে এই কাজটা কে করে, পিপল করে থাকে।
সারা বিশ্বেই লোকজন মানে মানুষ ফুটবল খেলে, তাহলে পিপল প্লে, যেহেতু এটা ইজ আছে তাহলে ইজটা কি হবে, উঠে যাবে, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে পিপল প্লে কি খেলে, এই যে এখন অবজেক্টটা এখানে, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে। পিপল প্লে ফুটবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম, তাহলে যেহেতু এখানে বাই নাই তারপরেও কিন্তু আমরা কি পেলাম, সাবজেক্ট আনতে পারছি। অর্থাৎ কিভাবে, ভার্বকে প্রশ্ন করে। দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমরা দেখি, ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস। তাহলে দেখো ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশনস, এখানেও কিন্তু বাই নাই। তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মানে উপলক্ষে ফুলগুলোকে ব্যবহার করা হয়। এটা কারা ব্যবহার করে, এটাও কি আমরা ব্যবহার করি। তাহলে দেখো এখানে উই লিখতে পারি বা পিপল দিলেও সমস্যা নেই। তো এখানে আমরা উই লিখব, উই অথবা পিপল, যে কোনোটাই তুমি ইউজ করতে পারো। তবে এখানে উই ব্যবহার করাটাও শ্রেয়। পিপল দেখো এখানে আরটা কি হবে, উঠে যাবে, তাহলে ইউজটা প্রেজেন্ট হয়ে যাবে। উই অর পিপল ইউজ কি ইউজ করে, ফ্লাওয়ার্স। পিপল ইউজ ফ্লাওয়ার্স অন ডিফারেন্ট অকেশনস, অন ডিফারেন্ট অকেশনস। তো প্রিয় শিক্ষার্থী, বিষয়গুলো একটু খেয়াল করো, তাহলে সহজেই বুঝতে পারবে। থার্ড যে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বেই ইংরেজি বলা হয়। যেহেতু সারা বিশ্বে ইংরেজি বলা হয়, কারা বলে, আমরা মানুষরাই বলি। তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা তোমরা পারবে। অর্থাৎ ওয়াজ বর্ন ইন 1987। দেখো আমি 1987 সালে জন্মগ্রহণ করেছিলাম। তো এই বিষয়টা, এই যে আমরা সেন্টেন্সটা কিন্তু সবাই ব্যবহার করি, কিন্তু জানি না এটা অ্যাক্টিভ না প্যাসিভ। গঠন অনুসারে এটা হচ্ছে প্যাসিভ। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ করব কিভাবে? সাধারণত আমরা তো আসলে নিজে নিজে জন্মগ্রহণ করতে পারি না, এটা আসলে হয় না। মানে অ্যাক্টিভের মূল বিষয় যেটা, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। তাহলে এটাকে আমরা কিভাবে এই অ্যাক্টিভ করব? তো সেক্ষেত্রে দেখো আসলে আমরা যদি লিখি এখানে কর্তা কে, মানে কাজটা কে করে, মা, সাধারণত মাই জন্ম দিয়ে থাকে, তাই আমরা লিখব যে মাই মাদার। যেহেতু এটা ওয়াজ, এটা পাস্ট ফর্মে আছে, তাই এই বর্নটার পাস্ট ফর্ম মানে এই B2 হয়ে যাবে। অর্থাৎ B2টা কি আছে, বোর। মাই মাদার বোর মি ইন 1987। দেখো যদিও এটার কোনো অ্যাক্টিভ ফর্ম আমরা প্রচলিত ভাষায় ব্যবহার করি না, মূলত আই ওয়াজ বর্ন ইন 1987 এটাই ব্যবহার করি। কারণ মূলত এই প্যাসিভটার ব্যবহার মূলত হচ্ছে ভাষাকে শ্রুতি মধুর করার জন্য, সহজে উপস্থাপন করার জন্য, ভাষাকে জটিল করার জন্য নয়। কিন্তু যেহেতু আমাদের এডুকেশন সিস্টেমে এটা একটা বিষয় যে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ করতে হবে, তাই আমি এই সিস্টেমটা তোমাকে দেখালাম। তার মানে এই নয় এটা তুমি এই ব্যবহার করে মানে এই সেন্টেন্সটা তুমি সচরাচর বললে বেরাবে, মানে সেটার জন্য আসলে ভাষা শ্রুতিমধুর হবে না, মানে ভাষাটা আসলে জটিল হবে। যাই হোক, দেখো আরেকটা, মাই পেন হ্যাজ বিন লস্ট। তো আমার কলম হারিয়ে গেছে। তো এক্ষেত্রে দেখো আমার কলম তো আমিই হারাইছি, তাহলে আমি কে হারাইছে, আমি হারাইছি। তাহলে আই, এখানে হ্যাজের জায়গায় হ্যাভ হবে, আই হ্যাভ লস্ট মাই পেন। বিষয়টা খেয়াল করো, আই হ্যাভ লস্ট মাই পেন, এক্ষেত্রে হ্যাভ লস্ট, লস্ট কিন্তু লস্টই রয়ে গেছে, বাট এই বিনটা কিন্তু উঠে গেছে। আমরা আগেও বলেছিলাম যে অতিরিক্ত বি ভার্বটা উঠে যাবে এবং মূল ভার্ব B3 হবে, কারণ হ্যাভের পরে B3 হয় এক্ষেত্রে যে স্ট্রাকচারটা ছিল। তো আরও আমরা দুইটা এক্সাম্পল দেখছি। দ্য ট্রি ওয়াজ আপরুটেড লাস্ট নাইট। অর্থাৎ আমরা জানি, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে খুবই পরিচিত, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গত রাতে ঝড় এসে একটা গাছকে উপড়ে ফেলে দিছে। আমরা সাধারণত মানুষরা কিন্তু বড় গাছকে উপড়ে ফেলতে পারবো না, তো এটা কিন্তু একমাত্র ঝড়ের কাজ, ঠিক না? এই কাজটা কে করবে? ঝড়, মানে স্টর্ম।
তাহলে স্টর্ম, স্টর্ম নিয়ে আসলাম, কর্তা কি করেছে, ওয়াজটাকে আমরা বাদ দিব, আপরুটেড, আপরুটেড দ্য ট্রি, গাছটিকে উপড়ে ফেলেছে লাস্ট নাইট, লাস্ট নাইট। লাস্ট এক্সাম্পল, মাই পেন ওয়াজ স্টোলেন, অর্থাৎ আমার এই কলমটা চুরি হয়ে গেছিল, মানে আমার কলমটা চুরি হয়ে গেছিল। তাহলে সামওয়ান চুরি করেছে আর কি। এখানে এই থিপ আমরা লিখবো না, কারণ হচ্ছে কলম চুরি করার জন্য তাকে চোর বলা যায় না সাধারণত, তাই তাকে আমরা থিপ বলবো না, সামওয়ান দিয়ে দিব আর কি। সামওয়ান মানে যে কেউ তো চুরি করে নিয়ে গেছে আর কি, সামওয়ান। তাহলে এখানে ওয়াজটা উঠে যাবে, ওয়াজ উঠে গিয়ে স্টোল, এটার পাস্ট ফর্ম বসবে, পাস্ট ফর্মটা হচ্ছে স্টোল, সামওয়ান স্টোল মাই পেন। অর্থাৎ এই যে লেকচারগুলোতে আমি গুরুত্বপূর্ণ যে চেঞ্জিং ফর্মটা দেখালাম, যেটা প্যাসিভ টু অ্যাক্টিভ, এখান থেকে তোমরা পরীক্ষা হয়তো পেতে পারো কোনো একটা, কারণ এগুলোই পরীক্ষায় বারবার আসে। তো এই জন্য এগুলি প্র্যাকটিস করালাম। আর যে সিস্টেমটা আমি আগেও বলেছি, এখন আবার একটু রিপিট করতেছি, বি বার্বের পরে বি3 থাকলে সেটা প্যাসিভ হয়, এবং অ্যাক্টিভ করতে গেলে তোমার ওই বার্বকে প্রশ্ন করবে, তাহলে কর্তা পেয়ে যাবে। বাই থাকলে তো শুধু বাইয়ের পরেরটা নিয়ে আসবে, যদি বাই দ্বারা অবজেক্টকে ই করা বোঝায়, বাইয়ের পরে যদি অবজেক্ট থাকে তাহলে ওই বাইটা উঠে অবজেক্টটা নিয়ে আসবে সাবজেক্ট হিসাবে। কিন্তু যদি না থাকে তাহলে বার্বকে প্রশ্ন করবে, তাহলে তুমি সাবজেক্ট পেয়ে যাবে। তো এরপরে সাবজেক্ট অনুসারে বার্ব বসাবে, বি বার্ব তোমাকে বলে দিবে তুমি বার্বের কোন ফর্মটা বসাবে। তো আশা করি বুঝতে পেরেছ। আমার এই ক্ষুদ্র প্রয়াসটা ছিল তোমাদেরকে সহজে প্যাসিভ টু অ্যাক্টিভ বোঝানোর জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে সুস্থ থাকবে এবং অন্যকে সুস্থ রাখবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।